আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। সামরিক নিয়ন্ত্রণের ছদ্মবেশে ২০২৪ সালের পাকিস্তানের নির্বাচন মার্কিন কংগ্রেসের উদ্বেগ। গাজায় কমলেও পশ্চিম তীরে ইসরায়েলি নিপীড়ন বেড়েছে। অস্ত্রবিরতির মধ্যেই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে প্রাণঘাতী গোলাগুলি, নিহত ৪। সামরিক নিয়ন্ত্রণের ছদ্মবেশে ২০২৪ সালের পাকিস্তানের নির্বাচন মার্কিন কংগ্রেসের উদ্বেগ। ৪২ জন প্রভাবশালী মার্কিন আইন প্রণেতা পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক দমনপীড়ন এবং মানবাধিকারের ক্রমবর্ধমান লঙ্ঘনকে কেন্দ্র করে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি লিখেছেন। চিঠির নেতৃত্ব দেন ভারতীয় আমেরিকান কংগ্রেসওম্যান প্রমীলা জয়পাল এবং কংগ্রেসম্যান গ্রেগ ক্যাসার। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ভারতীয় ইংরেজি ভাষার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আইবেদনে এ তথ্য জানায়। গত ৩ ডিসেম্বর চিঠিতে আইন প্রণেতারা জানান, পাকিস্তান কর্তৃত্ববাদের দিকে এগোচ্ছে এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পদ্ধতিগতভাবে ধ্বংস করা হচ্ছে। আইন প্রণেতারা যুক্তি দেন, পাকিস্তানের সামরিক নেতৃত্বকে জবাবদিহি করানো মার্কিন যুক্তরাষ্ট্রেরও দায়িত্ব। তারা প্রশাসনকে দ্রুত ভিসা নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দের মতো পদক্ষেপ নিতে আহ্বান জানান। এছাড়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের অনুসন্ধানী সাংবাদিক আহমেদ নুরানি সামরিক দুর্নীতির প্রতিবেদন পেয়ে ইসলামাবাদে অপহরণ ও মারধরের শিকার হন। এছাড়া পাকিস্তানি আমেরিকান সঙ্গীতশিল্পী সালমান আহমেদ ও তার পরিবারের ওপর সামরিক বাহিনীর হুমকির ঘটনা উল্লেখ করা হয়েছে। এছাড়া সঙ্গীতশিল্পী সালমান আহমেদের শ্যালককেও অপহরণ করে বিনা অভিযোগে আটক করা হয়েছিল, যা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও FBI এর হস্তক্ষেপে সমাধান হয়। গাজায় কমলেও পশ্চিম তীরে ইসরায়েলি নিপীড়ন বেড়েছে। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রায় নিয়মিতই হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। তবে এ হার আগের তুলনায় অনেকটা কম। এ অবস্থায় অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নিপীড়ন বেড়েছে। সেখানে ফিলিস্তিনিদের উচ্ছেদ ও গুলি করে হত্যার ঘটনা বেড়েছে। গাজা সিটিতে তথাকথিত হলুদ রেখার পাশে থাকা ভবনগুলোতে বোমা ও কামানের গোলা ছড়া হচ্ছে। পাশাপাশি দক্ষিণ গাজা ও মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে। গতকাল মঙ্গলবার আল জাজিরা জানায়, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও তা মানছে না ইসরায়েল। তারা বারবার উস্কানিমূলক হামলা চালিয়ে যাচ্ছে। এতে উপত্যকার বিভিন্ন শরণার্থী শিবিরে দুর্ভোগে থাকা ফিলিস্তিনিদের মধ্যে স্বস্তি নিয়ে আসতে পারেনি যুদ্ধবিরতি। এরই মধ্যে তীব্র ঠান্ডা পড়তে শুরু করেছে। বাস্তুচ্যুত লাখ লাখ ফিলিস্তিনি কিভাবে এই ভয়ঙ্কর দুর্যোগ মোকাবেলা করবেন তা বড় প্রশ্ন হয়ে সামনে আসছে। পশ্চিম তীরে ২ যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। অধিকৃত পশ্চিম তীরে গতকাল মঙ্গলবার পৃথক ঘটনায় ২ ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। আল জাজিরা জানায়, প্রথম ঘটনাটি ঘটেছে হেব্রনে। সেখানে ইসরায়েলের সামরিক বাহিনী বা IDF ১৭ বছর বয়সী মোহান্নাদ তারেক মোহাম্মদ আল জুগায়েরকে গুলি করে হত্যা করে। IDF-এর দাবি, জুগায়ের এক সেনাকে ছুরিয়াঘাতের চেষ্টা করেছিল। আহত অবস্থায় সে হেব্রনের দিকে চলে যায়। সেখানে একটি গাড়ির ভেতরে তাকে গুলি করে IDF। অপর ঘটনাটি ঘটেছে রামাল্লায়। সেখানে ১৮ বছর বয়সী রাসলাম আসমারকে সেনারা প্রথমে ধরে রাখে, পরে মাটিতে ফেলে গুলি করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। অধিকৃত পশ্চিম তীরে সর্বত্র ইসরায়েলের অভিযান চলছে। সেখানে সম্প্রতি এক দম্পতিকে ইসরায়েলি বাহিনী গুলি করে হত্যা করে। ফুটেজে দেখা যায়, ওই দম্পতি হাত উপরে তুলে আত্মসমর্পণ করেছিলেন, কিন্তু তারপরও তাদের উপর গুলি চালানো হয়। হত্যার পাশাপাশি ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে বিতাড়নও করা হচ্ছে। ২ বছরে ২১,০০০ ফিলিস্তিনি গ্রেফতার। গাজায় জিম্মিদের ফেরত পেতে কয়েক হাজার ফিলিস্তিনি বন্দী মুক্ত করে ইসরায়েল, কিন্তু যে সংখ্যক তারা মুক্ত করেছে তার কয়েকশো গুণ বেশি ফিলিস্তিনিকে তারা বন্দী করেছে। ফিলিস্তিন প্রিজনার সোসাইটির তথ্য অনুযায়ী, গাজায় গণহত্যা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল নির্বিচারে গ্রেফতারের অভিযান অব্যাহত রেখেছে। গাজা থেকে হাজার হাজার মানুষের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেম থেকে ২১,০০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতার ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখল আন্তাজি নীতির অংশ। এসব বন্দীর ওপর চরম নির্যাতন চালানো হয়। সম্প্রতি ইসরায়েলেরই এক কর্মকর্তা এই নির্যাতনের তথ্য ফাঁস করেন। নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ। দুর্নীতির মামলায় নেতানিয়াহুকে বিচারের আওতায় আনার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ হয়েছে। দুর্নীতির মামলা থেকে ক্ষমা চাওয়ার অনুরোধের পর জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভকারীরা জড়ো হন। তারা তাকে বিচারের আওতায় আনার দাবি জানান। তাদের মতে ইসরায়েল ট্রাম্পের আশ্রিত রাজ্য নয়। এর আগে গত মাসে নেতানিয়াহুকে সম্পূর্ণ ক্ষমা করার জন্য ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বরাবর অনুরোধ করেন। এর প্রেক্ষাপটে গত সোমবার হারজগ বলেন, নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার অনুরোধটি অনেক মানুষকে অস্থির করে তুলেছে। তিনি বলেন, অনুরোধটি সবচেয়ে সঠিক ও সুনির্দিষ্টভাবে পরিচালিত করা হবে। ইসরায়েলি সমাজের মঙ্গল বিবেচনা করব। বর্তমানে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষের ১টি ও জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের ৩টি অভিযোগ আনা হয়েছে। অস্ত্রবিরতির মধ্যেই
পাকিস্তান আফগানিস্তান সীমান্তে প্রাণঘাতী গোলাগুলি, নিহত 4। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অন্যতম প্রধান সীমান্ত ক্রসিংয়ে রাতভর গোলাগুলির ঘটনায় 4 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আফগানিস্তানের এক কর্মকর্তা আজ শনিবার এ তথ্য দিয়েছেন। গত অক্টোবরে দুই দেশের সীমান্ত এলাকায় প্রাণঘাতী সংঘর্ষ হয়েছিল। এবার অস্ত্রবিরতি চলার মধ্যে নতুন করে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটল। আফগানিস্তানের দক্ষিণে স্পিন বুলদাক অঞ্চলের গভর্নর আব্দুল করিম জাহাদ এএফপিকে বলেন, সংঘর্ষে আরও 4 জন আহত হয়েছেন। পাকিস্তানের সীমান্ত শহর চামানের স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, হালকা আহত হওয়া 3 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশই একে অপরের বিরুদ্ধে চামান ও স্পিন বলদাক সীমান্তে বিনা উস্কানিতে হামলার অভিযোগ এনেছে। অথচ অক্টোবরের সংঘর্ষের পর দুই দেশই একটি অস্ত্রবিরতি চুক্তিতে পৌঁছেছিল। গতকাল শুক্রবার গভীর রাতে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, দুঃখজনকভাবে আজ রাতেই কান্দাহারের স্পিন বোলদাক অঞ্চলে আফগানিস্তানের উপর হামলা শুরু করে পাকিস্তান। এতে ইসলামিক আমিরাতের বাহিনী জবাব দিতে বাধ্য হয়। তবে পাকিস্তান বলছে, আফগানিস্তানই প্রথমে গুলি চালিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররিফ জাইদি এক্স পোস্টে লিখেছেন, অল্প কিছুক্ষণ আগে আফগান তালেবান প্রশাসন সীমান্তে বিনা উস্কানিতে গুলি চালিয়েছে। জাইদির দাবি, তাদের বাহিনী তাৎক্ষণিকভাবে সমুচিত জবাব দিয়েছে। সীমান্তের আফগান অংশের বাসিন্দারা এএফপিকে বলেন, রাত প্রায় 10:30 দিকে গোলাগুলি শুরু হয় এবং 2 ঘণ্টার মতো চলতে থাকে। কান্দাহার প্রদেশের তথ্য বিভাগের প্রধান আলী মোহাম্মদ হকমল বলেন, পাকিস্তানি বাহিনী হালকা ও ভারী হাতিয়ার ব্যবহার করে হামলা চালায়। কয়েকটি বেসামরিক বাড়িতে মর্টারের গোলার আঘাত লেগেছে। 2021 সালে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমে বাড়ছে। বিতর্কের কেন্দ্রে রয়েছে নিরাপত্তা ইস্যু। ইসলামাবাদ অভিযোগ করে আসছে যে সশস্ত্র গোষ্ঠীগুলোকে, বিশেষ করে পাকিস্তান তালেবান বা টিটিপিকে আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছে কাবুল। এই টিটিপি পাকিস্তানের ভূখণ্ডের ভেতরে হামলা চালিয়ে থাকে। তালেবান সরকার এসব অভিযোগ অস্বীকার করে থাকে। গত অক্টোবরে দুই দেশের মধ্যকার সংঘাতে 70 জনের বেশি নিহত ও শতাধিক মানুষ আহত হয়। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় একটি অস্ত্রবিরতি চুক্তির মধ্য দিয়ে লড়াই বন্ধ হয়। পরে দোহা ও ইস্তাম্বুলে একাধিক দফায় আলোচনার পরও তারা কোনো স্থায়ী সমাধানে পৌঁছতে ব্যর্থ হয়েছে। দুই দক্ষিণ এশীয় প্রতিবেশীর মধ্যকার সীমান্ত এখনও বন্ধ রয়েছে। গত মাসে কাবুল অভিযোগ করেছিল, সীমান্ত এলাকার উপর পাকিস্তানের বিমান হামলায় 10 জন নিহত হয়েছে। এর মধ্যে 9 জনই শিশু। পাকিস্তান অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।